প্রথম দিনে সিলেট টেস্টের নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 191 রানেই গুটিয়ে গেছে। জবাবে বিনা উইকেটে 67 রান তুলে জিম্বাবুয়ের প্রথম দিনের খেলা শেষ হয়েছে টাইগার 124 রানে পিছিয়ে। রহমান পেয়ারের রিপোর্ট। নতুন বছরে বাংলাদেশের প্রথম টেস্টে টস ভাগ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে। টস জিতে শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন আগ্রাসী মনে। বাংলাদেশ শুরুতে সাবধানী। মন্থর, সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটি ঠান্ডা মাথায় খেলার প্রস্তুতি, কিন্তু দুর্ভাগ্যবশত দুর্বল শটে সাদমান গালিতে ব্রায়ান বেনেটের হাতে বন্দী। 12 রান করে আউট তিনি। এরপর জয়ও পারলেন না। নিয়াউচির বলে সহজ ক্যাচ দিয়ে তার ফেরা। বাংলাদেশ 32 রানে 2 উইকেট হারিয়ে বিপদে। তবে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক গড়ে তোলেন একটি পোক্ত জুটি। তাদের পার্টনারশিপের 50। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 84। লাঞ্চ ব্রেকে বৃষ্টির হানা, খেলা বন্ধ থাকে আধা ঘন্টা। দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর বাংলাদেশ দলের উপর বাড়তে থাকে চাপটা। লাঞ্চের পর আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। অফ স্টাম্পের বাইরে একটু বাড়তি বাউন্স করা বলে নাজমুল শান্তর ইনিংসের ইতি। তিনি হাঁকাতে চেয়েছিলেন বাউন্ডারি, ভাঙল 66 রানের জুটি। শান্ত 40 রান করে ফিরেছে। আক্রমণে এসেই সাফল্য পেলেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনারের বলে সহজ ক্যাচ দিয়ে বাজল মুশফিকুর রহিমের বিদায় ঘণ্টা। 100 বলে মুমিনুল পূরণ করেন 50। 56 রান করে মাসাকাদজার বলেই আউট হয়ে যান তিনি। মুজারাবানির শর্ট বলকে ভুলভাবে খেলতে গিয়ে কট বিহাইন্ড মেহেদি হাসান মিরাজ। তাইজুল ইসলামও মাসাকাদজার শিকার। 26 ওভারে 70 রান যোগ করতে 5 উইকেট হারায় টাইগাররা। 7 উইকেটে 154 রান তুলে চা বিরতিতে স্বাগতিকেরা। চা বিরতির পর 11 ওভার স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় গুটিয়ে গেল 191 রানে। 28 রান জাকের আলীর ব্যাটে। মুজারাবানি 3টা উইকেট শিকার করেছে। শেষ বিকেলে বেন কারান ও ব্রায়ান বেনেটের সাবলীল ব্যাটিংয়ে গিয়েছে জিম্বাবুয়ে। 10 ওভারেই তারা স্কোরবোর্ডে 50 রান তুলেছে। উইকেটের খোঁজে বাংলা। 10 ওভারের মাঝে 4 বোলার ব্যবহার করেও জুটি ভাঙা গেল না। প্রথম দিনেই সিলেট টেস্টের নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে। বিনা উইকেটে 67 রান তুলে দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশ 124 রানে এগিয়ে। রহমান পেয়ার, 71। টেস্ট জয় তো দূরের কথা, এক ইনিংসে 90 ওভার ব্যাটিং করতে পারছে না বাংলাদেশ। শক্তিশালী দলগুলোর বিপক্ষে ব্যর্থতার পর এবার ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষেও একই দশা শান্ত বাহিনীর। সিলেটে 61 ওভারে লেজ গুটিয়ে গেছে টাইগারদের। হাসান সজীবের রিপোর্ট। 42 ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন 5 উইকেটে 136 রান। এর 18 ওভার যেতে না যেতে অল আউট টাইগাররা, তাও কিনা মাত্র 61 ওভার ব্যাট করে ঘরের মাটিতে। একই দশা শান্ত মিরাজদের। তবে কি জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ ভাবাতেই এই হাল টাইগারদের, নাকি এটাই রিয়েলিটি? না, বাংলাদেশের এই সমস্যা আজকালকে নয়, বহুদিনের। টেস্ট জয় তো দূরের কথা, এক ইনিংসে 90 ওভার কিংবা গোটা একটা দিন 3 সেশনে ব্যাট করাটাই বড় চ্যালেঞ্জ টাইগারদের। গেল 2 বছরের পরিসংখ্যান ঘাটলে রীতিমতো চমকে উঠবেন যে কেউ। সবশেষ 24 মাসে বাংলাদেশ টেস্ট খেলেছে 14টা। তাতে অবাক করা ব্যাপার, মাত্র 2টা ইনিংসে 90 কিংবা তার চাইতে বেশি ওভার ব্যাট করতে পেরেছে শান্ত মিরাজরা। বাকি 24টি ইনিংসেই বাংলাদেশ অল আউট হয়েছে 90 ওভারের কমে। টাইগারদের দুরবস্থা কতটা সেটা আরো বেশি পরিষ্কার হবে এই পরিসংখ্যানে। সবশেষ 2 বছরের টেস্টে বাংলাদেশ যে কয়টা ইনিংস খেলেছে তাতে 6 থেকে 39 ওভারের মাঝে অল আউট হয়েছে 3 বার। 40 থেকে 65 এর মধ্যে গুটিয়ে গেছে 9 বার। 66 থেকে 80 ওভারের মাঝে অল আউট হবার সংখ্যা 5টি। এছাড়া 3টি ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে 90 থেকে 100 এর বেশি ওভারে। সব বিশ্লেষণ করলে দাঁড়ায় এক ইনিংসে বাংলাদেশের গড় ওভার আনুমানিক 60। অর্থাৎ টেস্টে গোটা একদিন ব্যাট করা তো দূরের কথা, 60 ওভারই আটকে যাচ্ছে টাইগাররা।
এই দশা যেমন বিদেশের মাটিতে তেমনি দেশেও। এই যেমন ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে কখনো টাইগারদের দৌড় থেমেছে 47 ওভারে, তো কখনো 62-তে। ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে 50 ওভার ব্যাট করতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ। অথচ প্রায় 2 যুগের বেশি সময় ধরে বনেদি ফরম্যাট খেলে যাচ্ছে টাইগাররা। এমন দৈন্যদশার কারণও ওপেন সিক্রেট। অন্যান্য দেশের তুলনায় ইন্টারন্যাশনাল পর্যায়ে কম টেস্ট খেলা, টেস্টকে গুরুত্ব না দিয়ে টি-20তে টাইগারদের ঝোঁক, কম পরিশ্রমে বেশি আয়। এসবের সঙ্গে বিসিবিও কি দায় এড়াতে পারে? হাসান সজীব, ৭১। ম্যাচের পর ম্যাচ একইভাবে আত্মাহুতি আর কতদিন হতাশ হবে টাইগার ভক্তরা। সিলেট টেস্টের প্রথম দিনে বড্ড চাপে বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ বলছেন ক্রিকেটারদের বাড়াতে হবে ম্যাচ অ্যাওয়ারনেস। শেষ বিকেলে নাহিদ হাসান, মিরাজদের বোলিংও হতাশ করেছে টাইগারদের কোচিং ইউনিটকে। সাইফুল রূপকের রিপোর্ট। ব্লেসিং মুজারাবানি নয়, যেন কাগিসো রাবাদা। বাংলার ব্যাটারদের হতশ্রী অবস্থা। আউটের যে ধরন, মনে হচ্ছে প্রতিপক্ষ জিম্বাবুয়ে নয়, যেন সাউথ আফ্রিকা। মাস 6 আগে ঠিক এভাবেই প্রোটিয়াদের সামনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ছিল বাংলার টাইগারদের। ঠিক একই হাল, ভুলের পুনরাবৃত্তি সাদামাটা মুজারাবানি ভিক্টরদের বিপক্ষেও। তাই ম্যাচের আগের দিনের শান্তর এই কথা নতুন করে আলোচনায়। ভক্তদের কাছে হাসির খোরাকে রূপ নিয়েছে। আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে। 2024 সালের বিপিএলে বর্তমানে যে সিনিয়র সহকারী কোচ বাংলাদেশ জাতীয় দলের মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন বিপিএলে। সে সময় মোহাম্মদ সালাউদ্দিন একটা কথা বলেছেন যে বাংলাদেশি ব্যাটারদের মাথা ঠিকঠাক কাজ করে না, মাথাটা স্ট্রং না। সেটা কিন্তু এখনও চলমান আছে। অর্থাৎ এই যে টেস্ট ম্যাচ, মুশফিক, মুমিনুল সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দল যখন চাপে তখন তারা যেভাবে এগ্রেসিভলি শট খেলতে গিয়ে শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেললেন, সেটাই বলে দেয় যে বাংলাদেশের ব্যাটারদের, বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আছে। আমার মনে হয় উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই। উইকেট খুবই ভালো ছিল। আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। আমি বললাম যে আমাদের কিছু এক্সিকিউশন খুব খারাপ ছিল এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি। আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা আমরা ভালো করিনি, আমাদের টেকনিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল। 13 এপ্রিল থেকে এই সিলেটে 2 নম্বর গ্রাউন্ডে টাইগাররা প্র্যাকটিস করেছে পাক্কা 1 সপ্তাহ, এবং বেশিরভাগ দিনই দেখেছি আমরা যে ক্লোজ ডোরে প্র্যাকটিস করেছে। ফিল্ডিং বা ওয়ার্ম আপ সেশন আমরা কভার করতে পেরেছি। 2-1 দিন ব্যাটিং বোলিং কভার করার সুযোগ হয়েছে, তাও আসলে ব্যাটিংয়ে যখন নেট সেশনে টেল এন্ডের ব্যাটাররা ছিল সেই সময়টাতে আসলে মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল। অর্থাৎ বুল ব্যাটাররা যখনই প্র্যাকটিস করেছে তখন কিন্তু আসলে মিডিয়া কাভারেজ অ্যালাউ করেনি। এটা নিয়ে দোষের কিছু না, কারণ টিম ম্যানেজমেন্ট ব্যাটারদের নিয়ে প্ল্যানিং করবে যেন জিম্বাবুয়ের অ্যানালিস্ট বা তাদের প্রতিপক্ষ শিবির যেন এই দলের যে প্ল্যানিং, ব্যাটারদের যে হাল সেটা যেন না জানে, সেটা নিয়ে একটা ছক আঁকবেই। কিন্তু এই যে 7 দিন নানাভাবে ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করেছে, ফাইন টিউনিং করেছে, পায়ের মুভমেন্ট, বল ছাড়া, ড্রাইভ, নানা ধরনের কাজ করেছে, সেটার প্রতিফলন কি আসলে মাঠে দেখা গেল? প্রথম দিনে যে ব্যাটিংয়ের হাল, যেভাবে আসলে আনাড়িভাবে আউট হয়েছে, যে ছন্নছাড়া অবস্থা দেখিয়েছে, তাতে তো আসলে তাদের উন্নতি, তাদের শেখার জায়গা সব কিছু নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। সাইফুল রূপক, ৭১, সিলেট। ক্রিকেট দুনিয়ায় এসে গেছে নয়া ঝড়। নাম তার বৈভব সূর্যবংশী। 14 বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছেন এই ওপেনার। আইপিএল এর হিস্ট্রিতে বৈভব 10 জনের একজন যারা কিনা প্রথম বলেই ছক্কা মেরেছেন। অভিষেক রাঙিও কাঁদলেন এই টিনেজার। কোহিনুর কণার রিপোর্ট। ছক্কা মেরে শুরু, 20 বলে 34। চারিদিকে একটাই কথা, অভিষেকটা রাঙিয়ে নিলেন নয়া এই ইয়াংস্টার। সবার মুখে হাসি ফুটিয়ে চোখের জলে ভাসছেন বৈভব সূর্যবংশী। নিজের কাজটা যে শেষ করে আসতে পারলেন না, আউট হয়েই তাই কান্নায় ভেঙে পড়লেন আইপিএল এর এই নিউ সেন্সেশন। চোখের জল মুছতে মুছতে ফিরলেন ডাগ আউটে। youngest debutant in IPL history, বৈভব ব্যাট হাতে মাঠে নামতে নামতে গড়ে ফেললেন ইতিহাসটা। এই বয়সেই আইপিএল, যতক্ষণে সবাই ভাবছে এটা, ততক্ষণে শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে এই টিনেজারের ওভার বাউন্ডারি। আইপিএল ক্যারিয়ারে প্রথম বলেই ছক্কা মেরে সূর্যবংশী জানিয়ে দিলেন মাঝে সাঝে রাতেও ওই আকাশে সূর্য ওঠে। বৈভব সূর্যবংশী এখন সেই 10 জনের একজন যারা কিনা নিজেদের আইপিএল ক্যারিয়ারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন। রব কুইনি, আন্ড্রু রাসেলদের সাথে এক কাতারে এই টিনেজার। তবে কারোরই বয়স কিন্তু 14 ছিল না।
বৈভব অবশ্য হিস্ট্রি বুকে নামটা তুলেছিলেন আরও 1 বছর আগে, সবচেয়ে কম বয়সে আইপিএলে রাজস্থান রয়্যালসের জায়গা করে নিয়ে। তারপর থেকে একটা ঝড়ের পূর্বাভাস ছিল, তবে সেই ঝড় যে টর্নেডো রূপে আসবে কে জানতো। চলতি সিজনে রাজস্থানের হয়ে গেল 7 ম্যাচ কাটিয়েছেন বেঞ্চে বসে। অবশেষে সঞ্জু স্যামসনের ইনজুরিতে কপাল খুলছে বৈভবের। প্রথম ম্যাচে গুরু দায়িত্ব, বড় টার্গেট চেস করতে হবে জয়সওয়ালের সাথে কাঁধে, তারপর রেখে লড়তে হবে লড়াইটা। এমন প্রেশার গেমে আগ্রাসী স্টার্ট, 170 স্ট্রাইক রেটে 20 বলে 34 রান করলেন বৈভব সূর্যবংশী। হার দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এক নয়া গল্পই লিখে গেলেন 14 বছরের বৈভব। প্রথম ম্যাচে প্রতিপক্ষের বোলারদের টুটি চেপে ধরে জানিয়ে গেলেন বৈভব সূর্যবংশী ক্রিকেট দুনিয়ার নয়া স্পর্ধার নাম। কোহিনুর কণা, 71। বয়সভিত্তিক 3 টুর্নামেন্ট ঘিরে মাস্টার প্ল্যান নিয়েছে বাফুফে, যার প্রস্তুতির বড় অংশ জুড়েই আছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। সাফ ছাড়াও এশিয়ান কাপের দ্বিতীয় পর্ব এবার বাফুফের নিশানায়। ফুটবলের উন্নয়নের স্বার্থে শর্ট টার্মের সাথে লং টার্ম প্ল্যানে 8 বিভাগকে যুক্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এলমান মতিন ইংল্যান্ড থেকে, আব্দুল কাদির ফ্রম ইতালি, ফারজাদ আফতাব স্ট্রেট আউট অফ ইউএসএ। বাংলাদেশি বংশোদ্ভূত 3 প্রবাসী ফুটবলার, যাদের ঠিকানা এখন যশোর। লক্ষ্য লাল সবুজের জার্সি, মঞ্চ সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক সাফের আগে এই 3 প্রবাসী ফুটবলারের আশা এরই মধ্যে সংবাদের শিরোনাম হয়েছে। তবে মানুষের মনে আরও এক বিষয়ে ব্যাপক কৌতূহল। সাফের প্রস্তুতির জন্য ঢাকা ছেড়ে কেন 185 কিলোমিটার দূরে বাফুফের এই ক্যাম্প? রাজধানীর আধুনিক সুযোগ সুবিধা কি সেখানে মিলবে? উত্তরের জন্য যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চোখ ফেলতেই সব স্পষ্ট হলো। 3টা মাঠ, আধুনিক আবাসন, ফুল ফ্লেজড জিম, উন্নত ডাইনিং, কি নেই সেখানে? 65 বিঘার এই একাডেমিতে যা আছে ঢাকায় তা এক কমপ্লেক্সের ভেতরে মেলা বেশ মুশকিল। আর এই একাডেমি যার, তিনি বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। যেখানে বিভিন্ন ফেডারেশনে পদ পদবি ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ আছে, সেখানে নাসের শাহরিয়ার জাহিদি নিজের ফ্যাসিলিটি জাতীয় দলকে দিয়েছেন সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে এলো এই প্ল্যান আর কেমনই বা মিলছে ফিডব্যাক? বাফুফের সহসভাপতি জানিয়েছেন পর্দার আড়ালের সব কথা। ঢাকাতে আমরা টিমকে রাখার প্রপার জায়গা, কমলাপুলে যেটা আছে সেটা প্লেয়ারদের অনেক কষ্ট করে থাকতে হয়। তো সেজন্য আমরা যশোর ফুটবল একাডেমিতে, ওখানে যেহেতু সব সুযোগ সুবিধা রয়েছে, 3টে খেলার মাঠ তাদের জন্য রেডি থাকবে প্র্যাকটিসের জন্য, খাওয়া দাওয়ার জন্য প্রপার ডাইনিং হল, ট্রেনিংয়ের জন্য অডিও ভিজুয়াল ক্লাসরুম, যেখানে সফটওয়্যার দিয়ে আপনি প্লেয়ারদের মুভমেন্ট, কম্পিটিশন মুভমেন্ট এগুলো মনিটর করা যায়। তো সব কিছু মিলে অ্যাজ আই হ্যাভ হার্ড তারা খুশি সোফারে 2-3 দিন হলো। তো সাফ অনূর্ধ্ব 19 শেষ নয়, এরপরই শুরু হবে অনূর্ধ্ব 17 দলের ব্যস্ততা, যেখানে বয়সভিত্তিক এই দল অক্টোবরে সাফ ও নভেম্বরে অংশ নেবে এএফসি এশিয়া কাপে। তাই মে থেকে অক্টোবর পর্যন্ত 5 মাস ব্যাপী যশোরের এই একাডেমিতে ক্যাম্প করবে অনূর্ধ্ব 17 দল। লম্বা সময় শুধু ফুটবলই নয়, থাকবে রিক্রিয়েশনেরও ব্যবস্থা। আমরা মে জুন মাসের দিকে এই টিমটা যাবে এবং ওখানে তারা একটানা 3-4 মাস একটা রিগোরাস প্র্যাকটিস করবে। এর ভিতরে তাদের কিছু আউটিং থাকবে, ফান ফেয়ার থাকবে, যাতে তারা বোর্ড ফিল না করে। উদ্দেশ্যটা হলো যে টিম কোঅর্ডিনেশনটাকে একদম যতদূর সম্ভব একটা ওয়েল কোঅর্ডিনেটেড অ্যান্ড স্কিল টিম হিসেবে আমরা এএফসিতে এবং সাফে পার্টিসিপেট করতে পারি। শুধু যশোরই নয়, হামজা আসার পর বাংলাদেশ ফুটবলে যে জোয়ার এসেছে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় বাফুফে, যার জন্য মাস্টার প্ল্যান করছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 2026-এর ভেতরে আমরা অন্তত 8টা বিভাগে 8টা একাডেমি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব সরকারের সহযোগিতায়। সেটা যদি হয়, ওটা আপনি দেখবেন ফুটবলের ডেভেলপমেন্টে, ফুটবলের উন্নয়নে একটা বিশাল মাইলফলক হিসেবে দেখা দিবে। বাফুফের দায়িত্ব নেবার পরেই অব্যবস্থাপনার পুরনো মরিচা ঝেড়ে ফেলেছেন তাবিত আওয়াল, যার পরিপ্রেক্ষিতে ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে মুক্তি পাবার পর এবার এএফসি থেকে স্টেডিয়াম প্রজেক্টের আওতায় 4 বছরের জন্য বাফুফে পাচ্ছে $1 মিলিয়ন, যাকে প্রপার ইউটিলাইজ করার জন্য রোডম্যাপ এরই মধ্যে শুরু করেছে নাসের শাহরিয়ার জাহেদির ডেভেলপমেন্ট কমিটি সহ অন্যান্য অংশীদাররা।
পার্থ বণিক, ৭১।